নমস্কার বন্ধুরা, খেলাঘরের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি একটি বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি, একটি সতর্ক বার্তা নিয়ে, যেটি আমরা কালকে থেকে ফেস করছি। আপনারাও যাতে এই অসুবিধার মধ্যে না পড়েন তার জন্যই আমার এই ভিডিওটি প্রচার করা। কীরকমভাবে এখনের ক্রাইমগুলো শুরু হয়েছে এটি জানা বা জানানো আমার কর্তব্য বলে মনে হয়েছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আপনারাও পারলে একটু শেয়ার করে দেবেন। আসুন জেনে নিই। কালকে ঠিক দুপুর 2:30 থেকে 3টের মধ্যে একটি কল আসে, যেটি আমি কোনো কারণবশত সেটিকে রিসিভ করতে পারিনি। আমার হাজব্যান্ড ইনি তো ইনি কলটি রিসিভ করেন এবং তার পরবর্তী কী যে হয়, কিভাবে যে মানুষ ফাঁদে পড়ে সেটি আপনারা শুনুন। একটি নর্মাল ফোন নাম্বার থেকে, মোবাইল নাম্বার থেকে কলটি আসে +91 ইন্ডিয়ান কোড দিয়ে, যেটি আমি রিসিভ করি এবং সেখানে একটি কম্পিউটার জেনারেলাইজড ভয়েস আসে যে ইউ হ্যাভ আ সামন ফ্রম দিল্লি হাইকোর্ট, মানে দিল্লি হাইকোর্ট থেকে আপনার নামে একটি সমন জারি করা হয়েছে, ডিটেলসটি জানার জন্য 1 প্রেস করুন। এবং একটা হঠাৎ করে আমরাও শুয়েছিলাম, একটা তন্দ্রা ভাব ছিল, তো আমিও প্রেস 1 করে দিই এবং 1 করার সাথে সাথে ফোনটি কানেক্টেড হয় একটি লোকের সাথে, যিনি ক্লেম করেন যে তিনি নিউ দিল্লির আর.কে. পুরম পুলিশ স্টেশনের হেড কনস্টেবল। উনি টোটালি কনভারসেশনটা উনি ইংলিশে করেছিলেন, কারণ উনি মনে হলো যেটা উনি হিন্দিটাও অতটা সুন্দরভাবে বলতে পারেন না, আর আদার্স ল্যাঙ্গুয়েজও অতটা ভালো জানেন না, আর ওনার কথায় একটা সাউথ ইন্ডিয়ান একটা টান ছিল ওটা। যাই হোক, উনি বললেন যে কী ব্যাপারের জন্য, কী ব্যাপার, কী হয়েছে। তখন আমি বললাম যে এরকম একটা আমার কাছে ভয়েস মেল এসেছিলো, যে এখানে বলা হচ্ছে যে দিল্লি হাইকোর্ট থেকে একটা সমন জারি করা হয়েছে। তখন উনি বললেন যে আপনার ফোন নাম্বারটা বলুন, আর যার ফোনেতে এসছে মেসেজটা তার নামটি বলুন। তো আমি নামটা বলতে তখন উনি বলছেন যে আমি কম্পিউটারের আওয়াজ পাচ্ছিলাম যে কম্পিউটারে টিপছেন। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ওনারা হয়তো চেক করছেন। তো বললেন হ্যাঁ, এনার নামে আর.কে. পুরম ব্রাঞ্চের, ICICI ব্যাংকের আর.কে. পুরম ব্রাঞ্চ নিউ দিল্লির, সেখানে ওনার নামে একটি অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট নাম্বারটাও উনি বলেন, এবং সেই অ্যাকাউন্ট নাম্বারে নাকি 25 লাখ টাকার একটি ইললিগাল ট্রানজ্যাকশান হয়েছে, এবং সেই কারণেই দিল্লি হাইকোর্ট থেকে একটা সমন জারি করা হয়েছে। তো আমি বললাম যে না, আমাদের তো এরকম কোনো অ্যাকাউন্ট নেই, আর আমাদের দিল্লিতে যাতায়াতও নেই, আর লাস্ট 20 বছর তো যাতায়াত হয়নি আমাদের দিল্লিতে। তখন উনি বলেন ও তাহলে এটা আপনার একটা সাইবার ক্রাইম, তাহলে আপনাকে নিউ দিল্লির সাইবার সেলেতে কমপ্লেনটা লজ করতে হবে। তাহলে তো আমি কীভাবে করবো? কারণ উনি বলেন যে উনিই কানেক্ট করে দিচ্ছেন, এবং উনি কানেক্ট করে দিলেন অ্যাজ ইফ যে যেরকম আপনার কল একটা লাইন থেকে আরেকটা লাইনে কানেক্ট করা হয়, সেরকমভাবে উনি কানেক্ট করলেন। আদার সাইড থেকে অন্য আরেক ভদ্রলোক ধরলেন, সেম ইংলিশ সে কনভারসেশন হচ্ছে অ্যান্ড সাউথ ইন্ডিয়ান টান কথায়। তো উনি ওখান থেকে বলছেন যে কী ব্যাপার। ও তার আগে কনস্টেবল যিনি ছিলেন উনি আমাকে কেসের সমস্ত ডিটেলস দিলেন, কেস নাম্বার, কত টাকার ট্রানজ্যাকশান হয়েছে, কোন ডেটেতে লজ হয়েছে কমপ্লেন, সমস্ত ডিটেলস উনি আমাকে দিলেন। এবং না, ওখানটা নয়। এবং তারপরে সাইবার সেলেতে যখন আমাকে কানেক্ট করা হয়, সাইবার সেলের ভদ্রলোক আমার কাছ দিয়ে ডিটেলস জানতে চান। তো আমি ওনাকে আবার এই হেড কনস্টেবল যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেগুলো ওনাকে আমি ফরওয়ার্ড করি, মানে মুখে বলি, এবং উনি তখন ওনার সিস্টেমে উনি দেখার মতন কম্পিউটারে আওয়াজ পাচ্ছিলাম, জানি উনি সিস্টেমে চেক করছেন করে তখন বললেন হ্যাঁ, এনার নামে একটা লজ করা হয়েছে। আর উনি তখন বললেন যে আপনার মিসেসের নামে হয়েছে, আপনি আপনার মিসেসকে ডাকুন সামনে। এবং আমরা না, তখন আমার মিসেস আসে এবং বললেন যে আপনার সাথে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে আমরা এটাকে প্রুফ করতে হবে যে আপনারা ইনোসেন্ট, তো একটা ভিডিও কনফারেন্স করতে হবে বলে ওনারা সঙ্গে সঙ্গে, মানে আমাদের আর কোনো টাইম দিলেন না যে আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করবো বা কিছু, মানে উইদিন সেকেন্ডস করতে হবে এরকম একটা, মানে সঙ্গে সঙ্গে ওনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন
আর ভিডিও কলটাও এমন যে ওনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ওনাদেরকে দেখতে পাচ্ছি না। কোনো ছবি নেই, পুরো ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে একদম। হ্যাঁ, আর ওনাদের যে হোয়াটসঅ্যাপের কলটা এসছে সেখানে দিল্লি পুলিশের লোগো দেওয়া আছে। লোগো দেওয়া আছে, কিন্তু কোনো অপশন নেই যে সেই কলটা রেকর্ডিং করব বা অন্য কিছু করব, সেটারও কোনো অপশন নেই। হ্যাঁ, এবারে তো উনি আমার ওয়াইফকে বসালেন এবং আমার ওয়াইফকে বললেন যে একদম নড়াচড়া করবেন না, এটা কিন্তু একটা স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে? যদি আপনি নড়াচড়া করেন, এদিক ওদিক যান, এদিক ওদিক তাকান, তাহলে স্টেটমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে আর আপনি ফেঁসে যাবেন কিন্তু। তো আমার ওয়াইফ বসে যায়, কথা বলেন, তো বলছে যে আপনার আধার নাম্বারটা আমাদেরকে দিন। তখন আমি ঘাবড়ে গিয়ে একবার অফ করে দিয়েছিলাম। আবার উনি কল করেন এবং আমাকে ধমকায় রীতিমতো, যে বকাবকি শুরু করেন যে আপনি নড়বেনও না আর কাটবেনও না ফোন, আপনি ওইভাবেই বসে থাকুন আর কোনো দিকে নড়াচড়া করবে না, কোনো কনভারসেশন নয়। ঠিক এইভাবে বলছেন। হ্যাঁ, এবারে আমার ওয়াইফ যখন ওই আধার কার্ডের একটা কপি ওখানে পাঠিয়ে দেয়, এটা একটা নার্ভাস ইয়েতে আমিও করে ফেলেছি জিনিসটা, আমাদের মাথায় আসেনি। তো তখন ওনারা তো ওর ডিটেলসটা পেয়েই গেলেন যে ওর নাম কি, ডেট অফ বার্থ কী আছে, সেই সব কিছু পেয়ে গেলেন। তো উনি অ্যাজ ইফ যে আধার নাম্বারটা উনি অন্য কোনো এক জায়গা থেকে ভেরিফাই করছেন, কোর্টের কোনো একটা অফিসিয়াল জায়গাতে উনি কল করলেন, অ্যাজ ইফ যেন ওয়াকি টকিতে কথা হচ্ছে এরকমভাবে। সেখানে ওর আধার নাম্বারটা বলছেন সাইবার সেলের অফিসার, আর ওই পার থেকে একটা আওয়াজ আসছে যে এই নাম্বার, এই নাম, এর নামেতে এই কমপ্লেন লজ হয়েছে। তো তারপরে ফাইনালি যেটা সাইবার সেল থেকে ইন্টারাপ্ট করি, আর কনভারসেশনগুলো এমনই ঠিক যেরকম পুলিশ স্যারেরা যে কনভারসেশন করেন, একটা টুক টুক করে একটা শব্দ হয়, ফোনের মাধ্যমে যে কথাগুলো হয়, ঠিক সেরকমই হচ্ছে। মানে ড্রামাটা এত সুন্দরভাবে করছেন, সেটা পরে আমাদের কাছে আসছি, বুঝলাম কি করে। তার আগে ওই যিনি সাইবার সেলের অফিসার, যিনি আমার সাথে কথা বলছিলেন, উনি ওনার আইডি পাঠান আমাদেরকে। এইটা হচ্ছে ওনার আইডি, ছবিটা সামনে থেকে দেখাচ্ছি, জানিও না সত্যি কি মিথ্যা। যাই হোক, পাঠিয়েছিলেন, আমি প্রিন্ট আউট বের করে নিয়েছি ইতিমধ্যে, কিন্তু ওনারা সেই ছবিগুলো তুলে নিয়েছে, সেগুলো পরে আসছি আমরা। আচ্ছা, তো তারপরে বলেন যে কোনো এক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, যিনি কিনা ড্রাগ স্মাগলিং করেন এবং মানি পেডলার, তো তিনি, তার নামে 300খানা অ্যাকাউন্ট আছে। তিনি তার নামে নয়, তিনি 300খানা অ্যাকাউন্ট থেকে মানি পেডলিং করেন এবং সেইখানে নাকি আমার ওয়াইফের আধার কার্ড ইউজ করে অল ওভার ইন্ডিয়ায় মোর দ্যান 25 ব্যাঙ্ক অ্যাকাউন্টস ওপেন হয়েছে এবং তার মধ্যে একটিতে 25 লাখসের ইললিগাল ট্রানজ্যাকশন হয়েছে। এবং স্বাভাবিক, এটা তো মাথায় তখন বাজ পড়ার মতো অবস্থা হয়ে গেছে আমার। সেই কারণে দিল্লি হাইকোর্ট থেকে সমন জারি হয় এবং অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়। যাই হোক, ওনারা এই ইন্টারন্যাশনাল ক্রিমিনালের ছবিটা আমাদেরকে পাঠান এবং আমার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে আপনি কি এনাকে চেনেন, শিওর চেনেন কি না, সেটা একদম মানে ধমক দিয়ে রীতিমতো জিজ্ঞাসা করছেন। আমি বললাম না, আমি তো চিনি না। ঠিক জানেন তো, আপনি ঠিক বলছেন তো, ভেবে চিন্তে বলবেন। আমি বলছি হ্যাঁ। তখনও বলেন যে আপনি ভিডিও কলিংটা কিন্তু কাটবেন না, আমি আমাদের স্যারদের দেখাই, এই সব কথাবার্তা উনি বলতে থাকেন। তারপরে উনি বলেন যে ঠিক আছে, আপনারা আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা আপনাদের যতটা সম্ভব এই থেকে দূরে রাখার চেষ্টা করছি। এবং উনি বলেন যে ওনাদের কাছে অলরেডি আমার ওয়াইফের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসে গেছে এবং উনি অ্যারেস্ট ওয়ারেন্টটাও আমাদেরকে সেন্ড করেন। জিজ্ঞাসা করেন আপনি কি করেন, আমি বললাম আমি হাউস ওয়াইফ, আমি সেটাও বললাম। এইটা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্টটা, একটা গভর্নমেন্টেরই সিল দেওয়া একটা কোর্টের জুডিশিয়াল অফিসারের একটা সাইন করা একটা চিঠি, যেখানে নাম, আধার নাম্বার, যেটা ওনারা অলরেডি আমাদের থেকে আগে থেকে নিয়ে নিয়েছেন, সেইটাকে ওনারা প্রিন্ট করে এই একটা কপি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন এবং বলেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা সমস্ত ডেটা আমাদেরকে পাঠান। তখন আমরা বলি যে কিসের ডেটা? তখন বলছে যে
আমরা ওনার নামে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সব সিজ করে দেবো। আপনারা এক কাজ করুন, ওনার নামে যতগুলো অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইগুলোর লিস্ট আমাদেরকে পাঠান, সেইগুলো বাদ দিয়ে বাকি অ্যাকাউন্টগুলো আমরা ফ্রিজ করে দেবো। তখন সেই মুহূর্তে একটা ডাউট আমাদের মাথায় আসে এবং তখনই আমরা বলি যে আমরা এই মুহূর্তে না, তারপরে 4টে করে ডিজিট চান। হ্যাঁ, ব্যাংক কোন ব্যাংকের কি অ্যাকাউন্ট আছে, কটা অ্যাকাউন্ট আছে এবং 4টে করে ডিজিট আমাদের পাঠান। সেগুলো লাস্ট 4টে ডিজিট আমাদেরকে পাঠান। তখন আমাদের টনক যে কিছু একটা ব্যাপার আছে, কারণ এরকম ভাবে তো লাস্ট 4টে ডিজিট দেখাতে পারে না। বারবার আমাদের সতর্কবার্তা দিচ্ছেনও সবাই যে এইগুলো ইলিগাল, এগুলো জানার কারোর নেই, যে যার পার্সোনাল ম্যাটার এগুলো। হ্যাঁ, তো তখন আমাদের টনক নড়ে এবং তখন আবার আমার হাজবেন্ড বলে যে আমরা এই মুহূর্তে বাড়িতে নেই, আমরা বাইরে এসেছি, তো এক্ষুনি আমাদের কাছে সেই ডকুমেন্টসগুলো অ্যাভেলেবেল নেই। তো আমাদের তো একটা সময় চাই সেই ডকুমেন্টসগুলো, ডিটেলসগুলো কালেক্ট করার জন্য। তো তখন ওনারা বলেন যে আপনারা কতক্ষণের মধ্যে দিতে পারবেন। তখন আমি 2 দিন টাইম চাই। এই ঘটনাটি, এই ফোনটি এসেছিল 8ই জুন 2024, মানে গতকাল। আজ 9ই জুন এবং আমি ওনাদের থেকে সোমবার অর্থাৎ 10ই জুন 2024 পর্যন্ত সময় চেয়েছি। এবং ওনারা যখন দেখলেন যে আমরা বাইরে আছি, ওনারা শুনলেন যখন, তখন ওনারা বলছেন, এবং সত্যি কথা আমরা তখন বাইরেই ছিলাম, মানে আমি আমার শ্বশুর বাড়ি এসেছি, তো আমরা শ্বশুর বাড়িতে ছিলাম। তো তখন ওনারা যখন বুঝলেন যে আমরা এই মুহূর্তে দিতে পারবো না, তখন ওনারা বললেন ঠিক আছে, তাহলে মানডেতে আপনারা কনফার্মলি জানাবেন এবং আমাদেরকে ডিটেলসগুলো দেবেন। আর খুব ওনারা অনেকভাবে আমাদেরকে থ্রেট করলেন লাস্টে যে আপনারা আদার্স কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন না। হ্যাঁ, তাহলে বাঁচাতে পারবো না, আপনাকে কিন্তু তুলে নিয়ে যেতে হবে। নট ইভেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথেও, শুধুমাত্র আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জিনিসটাকে আপনারা সীমিত রাখবেন। ইভেন লাস্টে ওকে পর্যন্ত ভিডিও কলিং এ নেওয়া হয়। হ্যাঁ, আমাকেও বলা হয় যে আপনি পাশে এসে বসুন এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও জানাবেন না, কারণ কোথায় কে কোন ক্রিমিনাল আছে না আছে আপনারাও জানেন না, আপনারাই ফেঁসে যাবেন। আর তখন আমরা বাঁচাতে পারবো না। আর সোমবারে আপনারা সকালবেলার মধ্যেই আমাদেরকে ডেটাগুলো দিয়ে দেবেন। আমি প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর আপনার থেকে আপডেট নেব। আর তা না হলে কিন্তু আমরা আপনাদেরকে বাঁচাতে পারবো না। আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমরা কিন্তু আপনাদের লোকাল থানাতে সেটা পাঠিয়ে দেবো। তো তখন আমরা বুঝতে পারলাম যে জিনিসটা ফেকের দিকেই যাচ্ছে। তো আপাতত তারপর ওনারা ফোনটা কেটে দেন। হ্যাঁ, এবার তারপরে আমাদের বাড়ির দাদারা গুরুজনদের সাথে আমরা একটু ডিসকাস করি ব্যাপারটা। তখন তারা বলে আমাদেরকে কেন আগে তোরা ডাকলি না, কেন আধার নাম্বার দিলি, যেটা হয় আর কি, যে আমাদের জানতে পারছি যে কোনো রকম একটা যেটা আপনার কোনো রকম আধার নাম্বার দিয়ে কিন্তু কোনো রকম কেস ফাইল হয় না, অ্যারেস্ট ওয়ারেন্ট আসে না, সেটাও জানা ছিল না, পরে জানতে পারলাম। আর আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনারাও এই ফাঁদে না পড়েন। তারপরে আমরা লাস্টে শেষে আমাদের এক বন্ধু আছে কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার, তো তার সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে সে সঙ্গে সঙ্গেই বলে দেয় যে এটা ফেক। এবং আমার দাদা, মানে আমার ওয়াইফের যে দাদা আছেন, বড়দা, ওনারও কিছু বন্ধুবান্ধব আছেন, ওনারাও বলেন যে এটা ফেক। কিন্তু সবাই একটা জিনিসই রাগারাগি করলেন যে কেন আধার নাম্বার দিলাম আমরা। তো যাই হোক, আমাদের কাছে এর আগেও অনেক কল এসছে এ ধরনের, কিন্তু এইভাবে ড্রামা করে যেটা করলেন এইটা জানা ছিল না। এবং আমরা পরেও জানতে পারছি অনেক দিকে যে এইটা কিন্তু রিসেন্ট হচ্ছে, মানে 1-2 কেস হয়েওছে, হ্যাঁ, যেটা আস্তে আস্তে এটা প্রচার হচ্ছে সাইবার ক্রাইমটা। হ্যাঁ, এরা তারপরে আমরা আজ সকালবেলা কলকাতা পুলিশের দ্বারস্থ হই এবং সেখানে গিয়ে জানাতে তখন কলকাতা পুলিশ এতটাই আমাদের সহায়তা করে, মানে আনবিলিভেবল, যে খুব সুন্দর কোঅপারেশন করে। এবং আপনার 1 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লেনটা ওনারা সাইবার সেলেতে ট্রান্সফার করে দেন এবং 1 ঘন্টার মধ্যেই সাইবার সেল থেকে আমাদের কাছে কল আসে। এবং এতটা কোঅপারেটিভ যে সাইবার সেলে যিনি ফোন করেছিলেন, হেড অফ দ্যাট ডিপার্টমেন্ট, যে এতটাই ওনারা কোঅপারেটিভ যে মেন্টালি সাপোর্টও দিয়েছেন, আমাদের সবভাবে বুঝিয়েছেন যে এরকম করবেন না, কি করা উচিত না উচিত। খুবই ভালো, আমরা খুবই মানে
মানে স্যাটিসফাইড কলকাতা পুলিশ এবং আমাদের কলকাতা সাইবার সেলের অ্যাকশন নিয়ে, এবং খুবই ভালো, আমরা খুবই খুশি যে ওনারা এত ভালো আমাদের সাপোর্ট করলেন। অনেক ঘটনাও শোনালেন, কিছু ঘটনা শোনালেন যেগুলো রিসেন্ট হচ্ছে, ঠিক এরকমভাবে ড্রামাবাজি, মানে ওনারা এক সেকেন্ডও সময় দিচ্ছেন না যে ভেবেচিন্তে দেখার জন্য মানুষকে, সেই মুহূর্তে ওরা যা করা করে দিচ্ছে ক্রাইমগুলো। হ্যাঁ, সাইবার সেলের থেকেই শোনা যে এরকমই একটা ঘটনা গত মাসে আমাদের সল্টলেক সিটিতে হয়েছেন, কোনো এক রিটায়ার্ড পার্সনের 28 লক্ষ টাকায় ঠিক এরকমভাবেই আত্মসাৎ করে নিয়েছে। আপনারা খুব ভালো করেছেন যে বুদ্ধি করে ওই নাম্বারগুলো যে জানাননি, আর একটাও খুব ভালো বলেছেন যে ওটিপি একটা চান, সেই ওটিপিটা আপনারা দেননি। না, ওটিপি আসেওনি তখনও, কারণ আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দিইনি, তো সেহেতু আপাতত বেঁচে গেছি। আর আগামীকাল মানে 10ই জুন ওই ফ্রড ব্যক্তিদের আবার ফোন করার কথা আছে, ঠিক আছে। আর আমাদের কলকাতা সাইবার সেল থেকে বলেছে যে যত রকম ভালো সুন্দর সুন্দর ভাষা আপনারা জানেন যখন ফোন করবে সেগুলোকে দিয়ে দিতে। তো যাই হোক, সেটা কালকের কথা, কালকে দেখা যাবে। কালকে ওরা ফোন করার পর কী হয় সেটা আবার জানাবো আপনাদেরকে। এখন আপাতত এতটাই, আপনারা সতর্ক হন এবং যতটা পারেন এটাকে শেয়ার করুন, যাতে আপনারা এবং আপনাদের পরিচিত সকলে যেন এইদের ফাঁদ থেকে দূরে থাকে। নমস্কার।